যে সিফাত এতদিন কোথায় ছিল সেটা আমি জানাবো, তবে স্যার যে কোয়েশ্চেনটা করেছেন অত্যন্ত লেজিট একটা কোয়েশ্চেন, এবং আমি মনে করি আসলে এর মাধ্যমে নির্ধারণ হবে যে আসলে কারা এই চেঞ্জগুলো চায়, কারা কোয়ালিটেটিভ অ্যান্ড স্ট্রাকচারাল চেঞ্জেস চায় আর কারা চাচ্ছে না। তো স্যারের এই আনসারে যদি আমি বলি, এই প্রশ্নের আনসারে, সেটি হচ্ছে ইলেকটোরাল যে রিফর্ম কমিশনটা হয়েছে এটার প্রস্তাবনা যাতে বাস্তবায়িত হয় এর জন্য সবচেয়ে বেশি বোধহয় অ্যাক্টিভিজম আমরা করছি, এবং আমরা এটাও বলেছি যে এই রিফর্ম কমিশনের তো আমরা দেখতে পাচ্ছি না সিফাত। সেটাই শোনা, আমি বলছি যে আমরা ইলেকশন যে রিফর্ম আপনি দেখতে পাচ্ছেন না তো এরকম না, আমরা তো টক শোতে বলতেছি, আমরা ইভেন কিছুদিন আগে আমরা এটা আমরা কথা বলছি যে অডিটটা নিয়ে যে আপনাদের আমি বলি না, আপনি তো আমাকে শেষ করতে দিতে হবে, আমি তো বলতে পারছি না, আমি যদি বারবার বাধাপ্রাপ্ত আমি কিন্তু কথা বলতে পারবো। বলেন সিফাত। সো ইলেকশন রিফর্ম কমিশনের প্রস্তাবনার আগে যে একটা ইলেকশন কমিশন গঠন হয়েছে এবং এটা যে ন্যায্য হয় নাই, লেজিটিমেট হয় নাই, এটা নিয়ে আমরা প্রথম কোয়েশ্চেন করেছি। কিন্তু আমরা বলেছি আগে ইলেকশন রিফর্ম কমিশন তার প্রস্তাবনাগুলো দিবে, তারপর ইসি গঠন হবে। এবং আমরা এটাও বলেছি যে ইসি যে বর্তমান আন্ডার যে এক্সিস্টিং যে ল, সেটা হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশন এবং অন্যান্য নির্বাচন কমিশনের নিয়োগ আইন 2022, যেটা নিয়ে খোদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব পর্যন্ত বলেছিলেন যে এটা একটা বাকশালী আইন। তো এই আইনেই যে আবার একটা ইসি গঠন হলো, এটা নিয়েও কিন্তু প্রথম আমরা মুখ খুলেছিলাম, এবং আমরা এটা নিয়ে আলাদা করে একটা প্রেস বিজ্ঞপ্তিও করেছি, প্রেস ব্রিফিংও করেছি। আমার মনে হয় যে ইসি গঠন নিয়ে কথা বলেননি, ডক্টর আসিফ যেটা বলেছিলেন সেটা হচ্ছে দলের মধ্যে আমাকে বলতে দেন, আমি সবই বলছি। এখন স্যার যে কথাটা বলেছেন আমি এটার সাথে একমত, অর্থাৎ যে আর্থিক যে কার কোথায় দল কি ফান্ডিং আসে এগুলো আসলে ট্রান্সপারেন্ট করা, ওপেন করে দেওয়া। আমি জাস্ট আপনাদেরকে পড়ে শোনাই। কয়েকদিন আগে আমাদের নির্বাচন কমিশনে আমাদের একটি প্রতিনিধি দল গিয়েছে, তারা সেখানে কি বলে এসেছে তাহলে হয়তো স্যার একটু রিলেট করতে পারবেন। আমরা বলে এসেছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা, প্রার্থীর হলফনামায় অসত্য তথ্য দিলে তার মনোনয়ন বাতিল, এবং নির্বাচিত হওয়ার পরেও অসত্য তথ্য প্রকাশ পেলে সংসদ সদস্যপদ বাতিল, এবং অত্যধিক নির্বাচনী ব্যয় রোধ করার জন্য বিধিমালা প্রণয়ন, কার্যতীয় রাজনৈতিক দল প্রতিষ্ঠায় নিবন্ধিত দলগুলো প্রত্যেক 5 বছর পর পর কমিশনের সত্যসমূহ পরিপালন সপক্ষে নিবন্ধন নবায়নের ব্যবস্থা গ্রহণ। ফলে আমরা কি এটার পক্ষে কি পক্ষে না, এটা আসলে এখন স্যার মূল্যায়ন করতে পারবেন। এমনকি আরেকটা জিনিস বলে রাখি, আমাদের যে গত তৃতীয় সাধারণ সভা হলো, সেই সাধারণ সভায় পর্যন্ত আমরা রেজলিউশন পাস করেছি প্রত্যেকটি সদস্যকে, কেন্দ্রীয় সদস্যকে সে যে ইনকাম করে আয়ের যে রিপোর্ট সেটা আমাদেরকে সাবমিট করতে হবে আমাদের দলের যে প্রধান আছে তার কাছে। তো ফলে আমরা এই জায়গাটা অনেক বেশি স্বচ্ছ চাই। কেন চাই? কারণ যেটা স্যার বলেছেন, আমাদের একটা জেনারেশনাল ফাইট। আমাদের জেনারেশন কোনোভাবে ইকোনমিক যে ট্রান্সপারেন্সির এগেনস্টে কোনো কিছু তারা পছন্দ করবে না। এরপর যদি আমি বলি, খুব চমৎকার শোনায়, খুব চমৎকার এটা, কিন্তু কখনো কখনো আমরা যে দেখছি যে আপনাদের দলের যারা ছাত্র ছিল সেই শিক্ষার্থীরা হঠাৎ করে ক্ষমতার কাছাকাছি গিয়ে বিত্তবান হয়ে যাচ্ছে, তদবির বাণিজ্য করছে, উপঢৌকন নিচ্ছে, সেটা এটার আনসার প্রথমে দিয়েছি। যার বিরুদ্ধে আপনি স্পেসিফিক অভিযোগ এনেছেন যার মধ্যে আমার হোল্ড আছে। আপনি যদি শিক্ষার্থী প্রতিনিধির কথা বলছেন বারবার, শিক্ষার প্রতিনিধি তো সরকারের ইস্যু, এটা আমি কিভাবে ডিল করব? সরকারের যে কোনো ইস্যুতে আপনারা প্রতিবাদ করতে পারেন না? সেটা আমি করেছি। আমি তো আপনাকে প্রথমেই বলেছি তাদের বিরুদ্ধে দুদক যাতে তদন্ত নেয় এবং ব্যবস্থা গ্রহণ করে, সেটার ব্যাপারে আমরা একমত, এবং উল্টো আমরা তার দুদককে ফ্যাসিলিটেট করব। এটা তো আমি প্রথম থেকেই বলেছি, এটা তো বারবার আমি বলার কিছু নাই। আমি বলি, আমার যে প্রশ্নটা করেছেন যে আমি কই ছিলাম, পাপিয়া আপা বললেন যে আমি ছিলাম গোপনে, প্রকাশ্যে ছিলাম না। আমি বলতে চাই যে 2018 সালে যে নিরাপদ সড়ক চাই আন্দোলন হয়েছে, আমি সেখানেও ছিলাম। 2019 সালে এই ছাত্রলীগ রাজু ভাস্কর্যের সামনে আমাকে নির্যাতন করে, নিপীড়ন করে, আমার উপর হামলা করে, আমার হাত ভেঙে দেয়। পরবর্তীতে 2020 সালে আমি নিজের এলাকায় ছাত্রলীগের দ্বারা হামলার শিকার হই, এবং তারপর থেকে আমি এই 5 বছর, অর্থাৎ অভ্যুত্থানের এই যে আমাদের 5ই আগস্টের পর আগ পর্যন্ত আমি বাড়িতে যেতে পারিনি। ফলে ওনারা যদি মনে করে থাকে কেবলমাত্র বিএনপি আন্দোলন করেছে, সেটা একদমই ভুল। এইখানকার যে জেনারেশন, এই জেনারেশনের ফাইট কখন? এই জেনারেশনের ফাইট তারা শাপলাতেও ফাইট করেছে। এই জেনারেশন যারা এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেখছেন, তারা ভ্যাট বিরোধী আন্দোলন করেছে, যারা কোটা সংস্কার আন্দোলন করেছে। এই যারা নিরাপদ সড়ক চান তারা কারা? আজকে যারা অভ্যুত্থানের নেতা বলছি, আমরা অভ্যুত্থানের শক্তি বলছি, তারা কারা? তারা কোটা সংস্কার আন্দোলন করেছে 2018-তে, তারা নিরাপদ সড়ক চাই আন্দোলন করেছে, তারা আগ্রাসন বিরোধী আন্দোলন করেছে যখন ভারতের প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশে এসেছিল, তারা এনআরসি এর বিরুদ্ধে আন্দোলন করেছে, সর্বশেষ তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে। এবং এখন অনেকে বলে যে সংস্কার আকাশ থেকে পড়ছে, সবাই খালি সংস্কার চায় না। সংস্কার বিষয়টা বহু আগে থেকে সেটেল করা। নিরাপদ সড়ক চাই আন্দোলন যখন আমরা করেছিলাম, তখন আমরা রাস্তায় কি ব্যানার সাটিয়েছিলাম? আমরা বলেছি যে রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। তাহলে এই যে রাষ্ট্র মেরামতের প্রশ্নটি, রাষ্ট্র সংস্কারের প্রশ্নটি, এটা তো আমরা অনেক আগে থেকে করে আসছি।